এনসিপির মার্চ টু গোপালগঞ্জে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষে রণক্ষেত্র পৌর পার্ক এলাকা, নিহত 4, জেলায় কারফিউ, মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক পার্টির। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজকে আমারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। 24 ঘন্টার মধ্যে জড়িতদের ধরার আলটিমেটাম, আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্র দলের মশাল মিছিল। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ। দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমনের আহ্বান, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে না নেয়ার ঘোষণা বিএনপি নেতাদের। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না প্রশাসনকেও, হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, আবু সাইদ এবং ওয়াসিমকে নানা আয়োজনে স্মরণ। অন্তর্বর্তী সরকারের আমলেই হবে বিচার, জানালেন উপদেষ্টা। এবার সিরিয়া, ইসরায়েলি আগ্রাসন, দামেস্কে সেনা সদর দফতরে তেল আবিবের ব্যাপক বিমান হামলা, নিহত 1, আহত অন্তত 18। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়ি বহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যে জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেননি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে, ইট পাটকেল মারে বাইরে থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাস্তা ব্লক করে রাখে। পুলিশের ও ইউএনের গাড়িতে হামলা করে এতে আহত হয় বেশ কয়েকজন। হামলা ও ভাঙচুর চালানো হয় এনসিপির সমাবেশ স্থলে। এদিকে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছান এনসিপির নেতারা। আল আমিন তুষার। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমরা ঠিক এই মুহূর্তে গোপালগঞ্জ জেলার কালীবাড়ি এলাকায় রয়েছে। এটি একটি বাজার। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো বাজার কিন্তু একদম শুনশান, কোনো দোকানপাট কিন্তু খোলা নেই, একদম পুরোটা ফাঁকা। যেহেতু এর মধ্যে রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে, তারই
প্রেক্ষিতে কিন্তু এই অবস্থা। যারা আসলে জরুরি কাজে টুকটাক বেরিয়েছেন, যেহেতু এটা কিছুটা ভেতরের দিকের মূল সড়ক থেকে বাইরে, ব্যক্তিগত যারা জরুরি কাজে রয়েছেন, একটা দুইটা রিক্সা আমরা দেখতে পাচ্ছি, মোটরসাইকেল দিয়ে কেউ আশপাশে যারা আসলে আটকে ছিলেন তারা যাবার চেষ্টা করছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কারফিউ জারি হওয়ার পর কথা শুনে কিন্তু পুরো এলাকায় যে থমথমে পরিস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখানে যে একজন দুইজন আমরা স্থানীয়দেরকে পেয়েছি, তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলছিলেন যে এই বাজার সাধারণত শনিবার বন্ধ থাকে, এর বাইরে রাত 12টার আগে এই রকম ফাঁকা এই বাজার এটা আসলে তারা আসলে কখনো দেখেননি, এমনটা তারা আসলে বলছেন। যদিও 9টার পর দোকানগুলো বন্ধ হতে থাকে ধীরে ধীরে, তবে একদম এরকম শুনশান নীরবতা বা একদম ফাঁকা হয়ে যাওয়ার কোনো ঘটনা কিন্তু এর আগে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু দেখেননি, এমনটা কিন্তু আমাদেরকে বলছিলেন এখানে। এবং যেহেতু বাজার, সেই জায়গা থেকে এখানকার নিরাপত্তা নিয়েও কিন্তু কিছুটা শঙ্কায় থেকেই যায়। আমরা এখানে তেমনভাবে কোনো সিকিউরিটি গার্ড বা এরকম কাউকে আসলে এখনও পর্যন্ত দেখিনি, যেহেতু প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কারফিউ, যেহেতু সেখান থেকে আসলে নির্দিষ্ট দূরত্বের নির্দিষ্ট জায়গায় সেফ থাকার জন্য নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা কিন্তু রয়েছেন। তো সেই জায়গা থেকে সারাদিনের যে ঘটনা ঘটলো, ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যারা যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের, সেই জায়গা থেকে কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরে এই যে কারফিউ জারি হয়েছে সেটা আসলে আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি, এটার কটা নাগাদ এই কারফিউ থাকবে সেটির কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে যে এই কারফিউ আসলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ 144 ধারা কিন্তু পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থাকবে। তো এর কি অবস্থা দাঁড়ায় সেটা পরবর্তীতে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন তুষার। হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তারা। দুপুরে গোপালগঞ্জের পৌরপার্ক মাঠে জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জের মাটি থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি দেন তারা। পদে পদে বাধা, হামলা আর নানা হুমকি উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ স্থলে জুলাই যোদ্ধারা। নগরীর পৌর পার্ক মাঠে প্রস্তুত করা হয়েছিল জুলাই পদযাত্রার সমাবেশের জন্য মঞ্চ। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মূল মঞ্চে। পরে এনসিপি নেতারা মঞ্চে হাজির হন। হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন কেন্দ্রীয় নেতারা। পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বরকা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপি যুদ্ধের জন্য আসেনি উল্লেখ করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে
এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনসাফের বাংলাদেশ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপি নেতারা। বলতে এসেছি তোহা খান তামিম, সময় সংবাদ। এই বাংলাদেশে এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হামলায় জড়িতদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একই ঘটনায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়ারকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। গোপালগঞ্জের প্রশাসন এখন আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুক স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ হয়েছে রাজধানীতেও। শাহবাগ মোড়ে জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। হামলার প্রতিবাদে শাহবাগে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। 24 ঘন্টার মাঝে যদি জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে এনসিপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন। পাশাপাশি সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত কফিন মিছিল করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্রদল। একের পর এক ঘটনা ঘটছে মন্তব্য করে ডাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার উস্কে দিয়েছে। কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, একটি গুপ্ত সংগঠনের কর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এর আগে টিএসসি থেকে মশাল মিছিল শুরু হয়ে হলপাড়া ঘুরে আবারও টিএসসি প্রাঙ্গণে এসে শেষ হয়। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি সভা সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী দুষ্কৃতকারীরা। এদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এদিকে বুধবার রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। রাখে আল্লাহ মারেকে আস্বাদও পারে নাই, মঈন ফখরুলও পারে নাই, আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনি হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবেন। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। গাফিলতির প্রমাণ পেলে প্রশাসনকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল আর রাবার বুলেটে দিনভর উত্তপ্ত গোপালগঞ্জ। এনসিপির সমাবেশ কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং সাংবাদিকদের উপর বর্বর হামলা, তাদের গাড়ি ভাঙচুর এবং শারীরিকভাবে আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘন বলেও বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা যারা চালিয়েছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেশে সহিংসতার কোনো জায়গা নেই, ন্যায় বিচার নিশ্চিত হবেই বলে জানানো হয় তাতে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টারাও। সৈয়দপুরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তারা বলেন, গোপালগঞ্জের হামলায় প্রশাসনের ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত 8টা থেকে গোপালগঞ্জে কারফিউ থাকবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের সময়ে আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি একথা বলেন। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্য দূর করার দাবি বক্তাদের। সেক্ষেত্রে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে পীরগঞ্জের বামুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস উপলক্ষে লাল ব্যাচ ধারণ করে একটি শোক র্যালি বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের যে লড়াই ছিল তা ফুটে ওঠে তরুণদের কণ্ঠে। আয়োজনে যোগ দেন আইন ও শিক্ষা উপদেষ্টা। এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আবু সাইদ হত্যার বিচারের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা। প্রথম হত্যা আমার ছেলে, সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ই আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। এর আগে শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টারা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে নগরীর বহদ্দারহাট উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম সহ আরও 3 শহীদের নামে স্থাপন করা হয় আরও একটি স্মৃতিস্তম্ভ। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহত শহীদদের স্মরণে নগরীর বিভিন্ন এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টি-20 সিরিজের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে কলম্বোতে লড়ছে 2 দল। লঙ্কানদের দিয়ে 133 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে প্রেমাদাসা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। খেলার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, বোর্ডে টার্গেটটা 133 রানের, কাজটা এখন ব্যাটসম্যানদের। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে প্রথম বলে ইনিংসের কিন্তু উইকেট হারিয়েছে। আম্পায়ার্স কলে এলবিডব্লিউর শিকার হয়ে কিন্তু পারভেজ ইমন প্যাভিলিয়নে ফিরে গেছেন। 133 রান তারা করতে নেমে খুব বেশি তাড়াহুড়ো করার কিছু নেই। 120 বল থেকে 133 রান টি-20 ক্রিকেটে এটা খুবই একটা সহজ টার্গেট। বাংলাদেশের দলের ব্যাটসম্যানদেরকে আসলে বুঝে শুনে ধীরস্থিরভাবে খেলতে হবে। অধিনায়ক লিটন দাস এখন উইকেটে রয়েছেন। তানজিদ তামিমের সঙ্গে দারুণ একটা ছন্দে রয়েছেন অধিনায়ক। গত ম্যাচটায় আমরা যেমনটা দেখেছি যে তিনি যেভাবে রানটা পেয়েছেন সেই রানটা ধারে কাছে অর্ধেক রানও যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি সহজ হয়ে যাবে। বাংলাদেশের ইনিংসের যদি বোলিং ইনিংসের কথা যদি একটু বলি, একটা পরিবর্তন যে আসলে কতটা ইম্প্যাক্ট ফেলেছে যেটা নিয়ে আসলে বারবার আলোচনা হয়েছে। মেহেদী হাসান মিরাজ কেন আসলে টি-20 এই একাদশে সেই জায়গা থেকে শেখ মেহেদীকে আসলে দলে অন্তর্ভুক্ত করার ফলে যে পরিবর্তনটা আমরা দেখেছি, 17 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এবং যে 4টি উইকেট সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারত শ্রীলঙ্কার সেই 4 উইকেট তুলে নিয়েছেন। বলতে হয় কুশল পেরেরার কথা, চারিত আসালাঙ্কার কথা, যিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাদের উইকেটগুলো নিয়ে কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাটিং অর্ডারের মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছেন শেখ মেহেদী। সেই জায়গা থেকে বলতে হয় এই পরিবর্তনটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। এখন আসলে যেই গুরুত্বপূর্ণ কাজটা হবে ব্যাটসম্যানদের আসলে দেখে শুনে খেলা। উইকেটে সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তন আসে, উইকেটটা ভাঙে। আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি, রাতে যখন ম্যাচ হয়েছে ওয়ানডে সিরিজের দেখেছি বাংলাদেশ যে যখন 245-40 রান তারা করতে নেমে আসলে ঢুকতে হয়েছে এই উইকেট পরিবর্তনের কারণে। বাংলাদেশ ওই অভিজ্ঞতাটা রয়েছে, সেই অভিজ্ঞতাটা এখন কাজে লাগানোর পালা এবং একটা ইতিহাসের সামনে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে একটা সিরিজ জয়ের লঙ্কার মাটিতে। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের 2 মাস পর এবার ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন। কমিশনের ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক দেখা যাচ্ছে না। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তফসিল থেকে নৌকা প্রতীক বাদ যাবে বলে জানায় নির্বাচন কমিশন। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 10 মে আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। প্রজ্ঞাপন জারি হওয়ার পর 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
গেল সপ্তাহে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনের জন্য প্রতীক বাড়িয়ে ১১৫টি প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। সেই তালিকায় নৌকা প্রতীক থাকায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এনসিপি নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানায়। একজন উপদেষ্টা নৌকা প্রতীক রাখার বিরুদ্ধে ফেসবুকে পোস্টও দেন। তবে কমিশন বলছে চূড়ান্তভাবে বাদ দিতে হলে দলের নিবন্ধন বাতিল হতে হবে। নৌকা তো পার্টিকে যখন আমরা সাসপেন্ড করি তো তার মার্কাটা তো থাকবো, মার্কাটা তো নির্বাচন কমিশনের। ওই পার্টি নিপাত না হওয়া পর্যন্ত আপাতত তার কাছেই থাকবে, কারণ আমি তো তাকে একবার বাতিল করে দিই নাই, আপাতত এইভাবে থাকবে। এদিকে বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। দলের নিবন্ধন স্থগিত বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজের বিরুদ্ধে ৭১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা। ধরে হাজী সেলিমের ভাগ্নের ছত্রছায়ায় চোরাই তারের কারবারে জড়িত ছিল নিহত সোহাগ ও হত্যায় অভিযুক্তরা। ৫ আগস্টের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার দ্বন্দ্বেই সোহাগকে হত্যা করা হয় বলে জানালো ডিএমপি। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকলেও হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সোহাগকে পাথর নিক্ষেপকারী রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়ে হত্যায় সরাসরি জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় যুবদল নেতা সোহাগ। জানান, অভিসহ হত্যায় সরাসরি অংশ নেওয়া ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। হত্যার পর অভিযুক্তরা মব তৈরি করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানান কমিশনার। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী ২ জন সহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। হাজী সেলিমের ভাগ্নে সাবেক কমিশনার হাসান পিল্লুর ছত্রছায়ায় নিহত সোহাগ ও হত্যায় জড়িত মহিন সহ অন্যরা ১৭ বছর ধরে চোরাই তারের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর সোহাগের সঙ্গে খুনিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ঘটে এই হত্যাকাণ্ড। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত ১৭ বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে, একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত। মামলার এজাহার থেকে আসামিদের নাম পুলিশ নয় ভুক্তভোগীর বোন ফেলে দিয়েছে বলেও দাবি ডিএমপির। ভিকটিমের বোন মঞ্জুয়ারা বেগম। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জালিয়াতির মাধ্যমে ৭১ কোটি টাকা আত্মসাৎ করেছেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত। এ ঘটনায় চৌধুরী নাফিজ সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনকে আসামি করে মামলা করেছে দুদক। এদিন নওগাঁর সাবেক এক এমপি এবং ডিবির সাবেক প্রধান হারুনের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে চৌধুরী নাফিজ শারাফাত। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ জালিয়াতি সহ ব্যাংক খাতে লুটপাটের বিস্তর অভিযোগ। এবার তার বিরুদ্ধে গুলশানে আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানের নামে হেবা করা হয়। অতঃপর নানা প্রক্রিয়ায় ৭১ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় চৌধুরী নাফিজ শারাফাত, তার স্ত্রী, সন্তান, সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে আলাদা ২টি মামলা করেছে সংস্থাটি। তখনকার মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় অনুশাসনের প্রেক্ষিতে রাজুক সেই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি প্রদান করা হয় এবং যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিজ শারাফাতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে। এদিন ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৮,৫৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ ৩ আসনের সাবেক এমপি ছলিমউদ্দিন তরফদার দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার আবহাওয়ার খবর। শ্রাবণের প্রথম দিন,
আষাঢ়ে কদম ফুলের হাসিতে সাজতে শুরু করে প্রকৃতি। বৃষ্টি স্নাত সেই প্রকৃতিতে যেন তুলির শেষ আঁচড় পড়ে এই শ্রাবণে। আবহাওয়ার পূর্বাভাস বলেছে শ্রাবণের শুরুর দিনটিতেও আকাশে ঘন কালো মেঘ ছিল। আজকে আমরা দেখেছি প্রকৃতি ভিজেছে বারিধারার শীতল পরশে। অন্তরা সেন জানাচ্ছেন বিস্তারিত। আকাশ ভেঙে মেঘের গর্জন, তার ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক, অবশেষে ধরিত্রীতে অঝোর ধারার বর্ষণ। এই তো শ্রাবণ। ইট কাঠ পাথরের হৃদয়হীন এ শহরে একলা তরুণীও যেন খুঁজে পায় আকাশ সমান সম্ভাবনা। কোথায় যেন কি নেই এর মাঝেও সব পাওয়ার হাতছানি। আবহাওয়াবিদরা বলছেন এবারের বর্ষা মাহাত্ম্য ধরে রাখবে নিজের নামের। চলতি মাস জুড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় চলবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি। 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম বেশি এরকম থাকতে পারে। এরপর তারপরের কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কমতে পারে এবং সেটা 22 বা 23 তারিখে গিয়ে আবার বৃদ্ধি পেতে পারে। প্রকৃতিতে বর্ষা আসে আবার নীরবে চলেও যায়, তবে এবারে এই ঋতুর স্থায়িত্ব থাকবে অন্যান্য বছরের চেয়ে বেশি, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটকের বিষয়ে তদন্তের ব্যাপারে মালয়েশিয়াকে পরিপূর্ণ সহায়তা দেবে সরকার। যাদের ফেরত পাঠানো হবে তাদের ব্যাপারেও তদন্ত করা হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। জঙ্গি সন্দেহে আটকদের মধ্যে 5 জনের বিচার কাজ মালয়েশিয়ার আদালতে শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এটা তো স্পষ্ট যে সবারই কিন্তু সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। 5 জনকে তারা পেয়েছে মনে হয়েছিল, তাদেরকে তারা বিচার ব্যবস্থার অধীনে নিয়ে আসছে। বাকিদেরকে তারা ইনভেস্টিগেট করছে এবং কিছু ইতিমধ্যে সিদ্ধান্ত আসছে পাঠিয়ে দেবে। আমি বলেছি যখন পাঠিয়ে দেবেন তখন অবশ্যই আমাদেরকে জানাবেন তার আগে, যাতে আমরা আমাদের এন্ডে তাদের সাথে কথা বলতে পারি এবং যা কিছু ইনভেস্টিগেট করার সেটা যাতে আমরা করতে পারি। সমাজে সাম্য প্রতিষ্ঠার যে স্বপ্নে মুক্তিযুদ্ধ হয়েছে, 24-এর অভ্যুত্থানের মাধ্যমে তা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি, জামায়াত এবং গণ অধিকার পরিষদের নেতারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য মজবুত করার আহ্বান জানিয়েছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের চেতনায় যাত্রা শুরু হলো নতুন দিনের গণমাধ্যম বাংলা এডিশনের। এই উপলক্ষে সকালে রাজধানীর উত্তরায় একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে যোগ দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার প্রতিনিধিরা। টেলিভিশনে তাদের স্টোরি কখনো আসবে না, এরা কিভাবে জীবন দিল হাসতে হাসতে। যোগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল তা সমাপ্ত করবে 24-এর অভ্যুত্থান। আমরা সাম্য সৃষ্টি করতে পারিনি। 71-এর পর আমার দৃষ্টিতে আমরা স্বাধীনতা করতে পারিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক গণমাধ্যম প্রত্যাশিত সাংবাদিকতা করেনি। তবে গণমাধ্যমগুলো এখনো চাপমুক্ত নয় দাবি করে সামনের দিনগুলোতে গণতন্ত্র এবং গণমাধ্যমকে হাতে হাত মিলিয়ে চলতে পরামর্শ দেন তিনি। মিডিয়ার উপর যে চাপ সেটা সম্পূর্ণভাবে চলে গেছে সেটা বলা যাবে না। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে গণ অধিকার পরিষদ নেতা রাশিদ খান বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের সকলের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে। এ সময় নিজেদের মধ্যে ঐক্যের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এবং জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে ধরনের একতা দরকার ছিল সেই একতা কিন্তু আমরা এখন আর দেখছি না। কথা একটাই থাকবে, সেটি হচ্ছে যে আমরা যাতে 24-এর যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি। এই গণ ঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণ অভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বাংলা এডিশনের শুভ সূচনা ঘোষণা করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
5.5 কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্ক সাইটে পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সহায়ক নীতি প্রণয়ন ও আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। রাজধানীতে বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2023 সালের জুলাইয়ে 5 কোটি বাংলাদেশি নাগরিকের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর ফাঁসের খবর জানায় তথ্য প্রযুক্তি ভিত্তিক মার্কিন অনলাইন গণমাধ্যম টেকক্রাঞ্চ। জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে ফাঁস হয় এই তথ্য। ওই ঘটনার 2 বছর পর বুধবার রাজধানীতে বিয়ার সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানালেন, নাগরিকদের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য এখনো মিলছে ডার্ক সাইটে। 50 million people data available in the dark web, so we have to put some focus in protecting personal identifiable information fields. এদিকে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে নাগরিকের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী মাসেই এই অধ্যাদেশ জারি হতে পারে। Addressing data localization policy in the Personal Data Protection Act. So there we are saying that data associated with personally identifiable information will be subject to classification. So a data that have bulk amount of personally identifiable information that will be subject to classification, and rest of the data will be available for cloud first policy. এ সময় জনগণের জন্য সস্তায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। খুলনায় ব্রিফিং করছেন এনসিপির শীর্ষ নেতারা। আমরা সরাসরি যাব সেখানে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল প্রতিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের আবহাওয়া যে উদ্বেগ প্রকাশ এবং সে জায়গায় ভাবনার জায়গা যারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের 4টি বিভাগ আমরা পদযাত্রা করেছি। আজকে 16তম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে তারা সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে। সারা বাংলাদেশে প্রতিবাদে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা মাঠে কর্মসূচি প্রদান করতে দেখেছি। এই সবগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, 24-এর অভ্যুত্থানের 1 দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। প্রিয় সাংবাদিক, আপনারা
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে 1 জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দেশ গড়তে জুলাই আমরা বাংলাদেশ গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টি জেলা কর্মসূচি করছি ধারাবাহিকতায় আজকে জেলায় এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন 1 জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল তখন থেকেই কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাব এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেয়া হয়েছে এটা হুট করেই ঠিক হয়নি ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিব বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে 64টি জেলায় আমরা যাব ফলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে ধরেছি গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সেই বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যাওয়া পথসভাটা ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলিবর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চালায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণবশত তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট পুরো এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা একটা গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না সেই রূপটা কিন্তু আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা 5 আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে
রাজবাড়ীগঞ্জ সে অনুযায়ী চলতে থাকবে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা, দেশ গড়তে জুলাই পথসভা থামবে না। এবং আমাদের আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কাভার করে নিব এই পথসভার মধ্যেই। তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে। আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে, তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে, আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি, সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে আমরা কিন্তু গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই। গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যে রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। এবং তারপরও তারা সহায়তা করেছেন। এবং ওখানে আমাদের স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটিও রয়েছেন, প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া। সেখানকার তাদের পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি। এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে, সশস্ত্র হামলা হয়েছে, স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ এগুলো দেখেছে, আপনারা দেখেছেন। ফলে এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকেও সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি যে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ। আমরা কয়েকটা নেওয়ার পর আমরা উত্তর দিয়ে দেবো। এটা এসেছি। ওকে, তাহলে আমরা সেই ঘটনাস্থলেও মারা গিয়েছেন, আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি, যাতে সুষ্ঠু তদন্ত হয় ঘটনার। আর প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যেই তৎপরতা আজকে রাতে সে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পরে দেখাচ্ছে, সেটা যদি আগের থেকে শুরু করা হতো। কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল,
আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম, এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, কেন গোপালগঞ্জে প্রোগ্রাম করা যাবে না, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোনো ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়েও আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নিয়েও সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ পুরো সারা দেশই তো আমরা আসলে মার্চ করতেছি, এটা আলাদা কিছু ছিল না। আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা 16 তারিখে প্রোগ্রাম হবে, এটা আমাদের অনেক আগে 15-20 দিন আগে আমাদের এটা ঠিক করা, এটা সেই ধারাবাহিকতা এটা ছিল, এটা আলাদা কিছু ছিল না। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেক দিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া উচিত ছিল। একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য তাদের সর্বধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত ছিল। আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশ স্থলে, আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণেই আমরা বিভিন্ন জায়গায় থেমেছি, পুলিশ বলেছে। ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম, ফলে এটা তাদের দায়িত্ব ছিল। অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো, সচেতন হতো, তাহলে হয়তো এই দিন হতো না, দেখা লাগতো না। এবং